৭ই অক্টোবর ২০২৩ ভোরের আলো ফুটতে না ফুটতেই ইসরায়েলের মাটিতে নেমে এলো এক নারকীয় তাণ্ডব। ভোর ৬টা, গাজা থেকে ছুটে আসে হাজারো রকেট। শুধু আকাশ নয়, মাটিতে স্থল অভিযান চালায় হামাস। রকেটের পর রকেট, বিস্ফোরণের পর বিস্ফোরণ। ইসরায়েলের মিলিটারি ইন্টেলিজেন্স টোটালি ফল করে। ওই দিন ইসরায়েলের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার পর্যন্ত রক্ষা পায়নি হামাসের রকেট হামলা থেকে। ইসরায়েলের টিভিতে ঘোষণা করা হয় ইসরায়েলের কোনো জায়গায় সাধারণ ইসরায়েলিদের জন্য নিরাপদ নয়। এই আক্রমণ ছিল হামাসের পক্ষ থেকে একটি পরিষ্কার বার্তা যে তাদের ধৈর্য শেষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এই আক্রমণের প্রতিশোধ এমন হবে যা ইতিহাসে লেখা থাকবে। ইসরায়েল গাজায় চালায় ইতিহাসের ভয়ঙ্করতম গণহত্যা, হত্যা করে হাজার হাজার নারী শিশুকে। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ব অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। যেমন ২০২৪ সালের ২২শে মার্চ রাশিয়ার মস্কো শহরের ক্রকাশ সিটি হলের একটি কনসার্ট ভেন্যুতে ভয়ঙ্করতম সন্ত্রাসী হামলা চালায় আইএস। ঘটনা ২, ২০২৪ সালের ৩ জানুয়ারি ইরানের কেরমান শহরে কাসেম সুলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় দুটি বোমা বিস্ফোরণ ঘটায় আইএস বা ইসলামিক স্টেট। ২০২৪ সালের ১৯শে মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রহস্যজনকভাবে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। ১৩ জুলাই ২০২৪ ইসরায়েলি সেনাবাহিনী কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় বিমান হামলার মাধ্যমে হত্যা করে। ৩১শে জুলাই ২০২৪ হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে মোসাদের গুপ্ত হত্যায় নিহত হন। ২৭শে সেপ্টেম্বর ২০২৪ ইসরায়েল তার গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করে লেবাননের রাজধানী বৈরুতে নারকীয় তাণ্ডব চালিয়ে হত্যা করে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে। ২০২৪ সালের ১৬ই অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনী অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবে গাজায় হত্যা করে ইয়াহিয়া সিনওয়ারকে। সর্বশেষ সিরিয়ার পতন হয় এসটিএস এর মতো বিভিন্ন রেবেল গ্রুপগুলোর হাতে। এই ঘটনাগুলোতে আপনি অমীমাংসিত অনেক কিছুই দেখতে পাবেন, কারণ প্রত্যেকটি ঘটনাতেই ইসরায়েলের লাভ বা ক্ষতির হিসাব জড়িত আছে। হামাসের ইসরায়েলের আক্রমণের পর রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বাগদানোভ হামাস নেতাদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন এবং গাজায় যুদ্ধবিরতির পক্ষে রাশিয়ার দৃঢ় অবস্থানের কথা জানান। এই যুদ্ধে মূলত রাশিয়ার অবস্থান ছিল ফিলিস্তিনের পক্ষে। এর কিছুদিন পর ইসরায়েলের এক টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে এক জায়নিস্ট বিলিয়নিয়ার বলেন, যার কিছুদিন পর ২০২৪ সালের ২২শে মার্চ রাশিয়ার মস্কো শহরের ক্রোকাস সিটি হলে একটি কনসার্ট ভেন্যুতে টেরর অ্যাটাক করে আইএস। ৪ জন বন্দুকধারী কনসার্টে উপস্থিত লোকজনের উপর গুলি চালায়, বিভিন্ন এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। এই হামলায় কমপক্ষে ১৩৩ জন নিহত ও ১৪০ জনের বেশি আহত হয়। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে। আর আইএস এর পরিচয় কি, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে ভালোভাবেই জানার কথা। আইএস এর মেন পাওয়ার থেকে শুরু করে ওয়েপেন পুরোটাতেই রয়েছে আমেরিকা আর ইসরায়েলের ফুল কোঅপারেশন। এই আইএস মূলত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হিডেন প্রক্সি হয়ে কাজ করে থাকে। বললে অবাক হবেন, আইএস এর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করার অভিযোগ রয়েছে সৌদি আরব ও কাতারের বিরুদ্ধে। এই হামলার মাধ্যমে ইসরায়েল রাশিয়াকে বুঝিয়ে দিয়েছে যে ওয়ার্ল্ডে ইসরায়েলের বিরোধিতা করবে এমন কোনো দেশই নিরাপদ নয়। কোনো না কোনোভাবে ইসরায়েল তার জবাব দিবেই। ২০২৪ সালের ৩ জানুয়ারি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কেরমানে প্রয়াত জেনারেল কাসেম সুলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জোড়া বোমা হামলা করে আইএস। এই হামলায় ১০৩ জন নিহত ও ২৮৪ জন আহত হয়। জঙ্গি গোষ্ঠী আইএস বা ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে। ইসরায়েল মূলত আইএস, আল কায়দার মতো সালাফিস্ট রেবেল গ্রুপগুলোকে প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা দিয়ে নিজেদের স্বার্থে কাজ করিয়ে থাকে পুরো মধ্যপ্রাচ্যে। আরব গলফ কোয়ালিশন থেকে শুরু করে তার্কি, সবাই এই গ্রুপগুলোকে কাজে লাগিয়ে যাচ্ছে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে। ইরান ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইসলামিক জিহাদ, হিজবুল্লাহ, কাতায়েব হিজবুল্লাহ, হুতি ও ১ ডজনেরও বেশি ইরাকি রেজিস্ট্যান্ট এদের নিয়ে ইরান এমন এক নেটওয়ার্ক তৈরি করেছিল যা রীতিমতো ইসরায়েল ও আমেরিকার গলায় ফাঁস হয়ে দাঁড়ায়। এক হামাস ইসরায়েলের ১২টা বাজিয়ে দিয়েছে একাই। সাথে হিজবুল্লাহ লাগাতার আক্রমণে উত্তর ইসরায়েল এখনও অনিরাপদ। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হুতিদের আক্রমণ, যা ইসরায়েলের অর্থনীতিকে অনেকটাই কোণঠাসা করে দিয়েছিল। সবকিছু মিলিয়ে ইরান ইসরায়েলকে দম নেওয়ার সুযোগ পর্যন্ত দেয়নি। মধ্যপ্রাচ্যে ইরান বাদে অন্য কোনো দেশ ১৯৬৭ সালের পর থেকে ইসরায়েলের বুকে একটা পাথর মারার সাহস পর্যন্ত করেনি। ইরান সেই কাজ করে দেখিয়েছে, একবার নয়, দুইবার। ইরানের এই আধিপত্যের পেছনে সবচেয়ে বেশি যে দুটি মানুষের অবদান আছে তারা হলেন কাসেম সুলাইমানি ও ইব্রাহিম রাইসি। কাসেম সুলাইমানিকে অনেক আগে হত্যা করা হয়েছে, বেঁচে ছিলেন ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ১৯শে মে ২০২৪ সালে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। তিনি উত্তর পূর্ব আজারবাইজান প্রদেশের একটি জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে ইরানের উত্তর পশ্চিমে রহস্যজনকভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। এই দুর্ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিন আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা ৯ জনই নিহত হয়। এই ঘটনা অনেকটাই অমীমাংসিত। এই ঘটনায় মুসাদের ভূমিকা আছে তা প্রায় ৯০% নিশ্চিত, যদিও ইসরায়েল কখনোই তা স্বীকার করবে না। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে অ্যাসিসিনেশন করে ইসরায়েল। আপনি সাধারণভাবে চিন্তা করে দেখুন, ইরানের মতো একটি রিজিওনাল পাওয়ার কান্ট্রিতে একজন স্টেট গেস্টকে ইসরায়েল হত্যা করতে পেরেছে, তাহলে ইসরায়েল কি করতে না পারে? তাদের গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই স্ট্রং যে
ইরান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ তাদের পিন পয়েন্ট রেঞ্জের মধ্যে আছে সবসময়। মোহাম্মদ দেইফ, হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসেম ব্রিগেডের প্রধান, বহু বছর ধরে ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন হয়ে রয়েছিলেন। তার কৌশলগত মেধা ও গোপন কার্যক্রম পরিচালনার দক্ষতা ইসরায়েলকে বহুবার হতবাক করেছে। সেই মোহাম্মদ দেইফকে পর্যন্ত ইসরায়েল হত্যা করতে পেরেছে। আইডিএফ দাবি করে যে 2024 সালের 13 জুলাই গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় বিমান হামলার মাধ্যমে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে হত্যা করে। ঠিক একইভাবে অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবে ইয়াহিয়া সিনওয়ারকেও ইসরায়েল হত্যা করতে পেরেছে। 27 সেপ্টেম্বর 2024 মোসাদ তার ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে হাসান নাসরাল্লাহর অবস্থান শনাক্ত করার সাথে সাথে ইসরায়েল নারকীয় তাণ্ডব চালায় বৈরুতে। আমেরিকার তৈরি 2000 পাউন্ডের 80টি বোমা ব্যবহার করে নাসরাল্লাহকে হত্যা করে। হিজবুল্লাহর টপ লিডারশিপের প্রায় সব লিডারদের হত্যা করে ইসরায়েল। সর্বশেষ বাকি ছিল সিরিয়া। সিরিয়া ছিল হিজবুল্লাহ আর ইরানের একটি সাপ্লাই চেইনের মতো। আসাদ সরকার ও ইরানের সম্পর্কের মূল কারণ হলো তাদের কৌশলগত ও আদর্শগত স্বার্থের সামঞ্জস্য। আসাদ সরকার এবং ইরান উভয়ই মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা করে আসছে বহু বছর ধরে। ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ। সিরিয়ার শাসক গোষ্ঠী ধর্মীয় ঘনিষ্ঠতায় তাদের কৌশলগত সম্পর্ককে আরো দৃঢ় করেছিল, যা ইসরায়েলের মাথা ব্যথার কারণ ছিল বহু বছর ধরে। ইরান ও সিরিয়া উভয়ই ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনপন্থী প্রতিরোধ আন্দোলনগুলোকে সমর্থন করে আসছিল অনেক দিন যাবৎ। হিজবুল্লাহর মতো রেবেল গ্রুপগুলোর জন্য সিরিয়া একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করত। হিজবুল্লাহ তার অস্ত্র সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশই ইরান থেকে সিরিয়ার মাধ্যমে পেয়ে থাকে। বিভিন্ন বিশ্লেষণ ও গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহর মোট অস্ত্র সরবরাহের 70 থেকে 80% সিরিয়ার মাধ্যমে পৌঁছায়। ইরান এবং সিরিয়া উভয়ই আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব টিকিয়ে রেখেছিল। এই বিরোধিতার কারণে গলফ কোয়ালিশন ইসরায়েল আমেরিকার সাথে মিলে সিরিয়ায় দীর্ঘদিন যাবৎ গৃহযুদ্ধ জিয়ে রেখে এসেছিল। গলফ কোয়ালিশন চেয়েছিল আসাদ সরকারকে উৎখাত করতে, তাই তারা এসটিএস এর মতো অনেক রেবেল গ্রুপগুলোকে অস্ত্র সহায়তা দিত। এসটিএস, আল কায়দা, আইএস, নুসিরাত ফ্রন্ট এর মতো সংগঠনগুলোকে তার্কি, ইসরায়েল ও গলফ কোয়ালিশন অস্ত্র থেকে শুরু করে প্রশিক্ষণ সবকিছুই দিয়ে এসেছে নিজেদের স্বার্থ হাসিল করতে। আর ইসরায়েল মূলত যখন যে সংগঠন পেরেছে তাকেই সামরিক সাহায্য দিয়েছে। সিরিয়ায় কে কত মানুষ মেরেছে, কে কোন এলাকা দখল করেছে, এ নিয়ে ইসরায়েলের কোনো মাথা ব্যথা নেই। ইসরায়েলের মূল লক্ষ্যই ছিল সিরিয়াকে কিভাবে ধ্বংস করে ইরান আর রাশিয়ার বলয় থেকে বের করে আনা যায়। এই লক্ষ্য বাস্তবায়নে পূর্ণ সাহায্য করে গেছে কাতার, সৌদি, টার্কি, জর্ডান, আরব আমিরাত, কুয়েত। সর্বশেষ হিজবুল্লাহ যখন ইসরায়েলের সাথে যুদ্ধে ব্যস্ত, হিজবুল্লাহ লিডারশিপের একজন লিডারও যখন অবশিষ্ট নেই, ইসরায়েলের সাথে যুদ্ধ করতে করতে হিজবুল্লাহর প্রায় বিধ্বস্ত, রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত, ইরানের অন্যান্য প্রক্সিগুলো যখন ইসরায়েলের সাথে যুদ্ধ করতে করতে প্রায় বিধ্বস্ত হওয়ার অবস্থা, তখন এই সুযোগটা কাজে লাগায় ইসরায়েল। টার্কি, ইউরোপীয় ইউনিয়ন আর ইসরায়েলের ইশারাতেই এসটিএস এর নেতৃত্বে সিরিয়ায় বাশার সরকারকে উৎখাত করে। রেবেল গ্রুপ সিরিয়ায় ক্ষমতা নেওয়ার সাথে সাথে নেতানিয়াহু নিজের ক্রেডিট নিতে ভুল করেননি। এসটিএস ক্ষমতা নেওয়ার সাথে সাথেই এরদোয়ান থেকে শুরু করে নেতানিয়াহু প্রত্যেকে স্বাগত জানিয়েছে ওই সব রেবেল গ্রুপগুলোকে। এই গ্রুপগুলো ইসরায়েলেরই তৈরি। গ্রুপগুলো কখনোই ইসরায়েলের দিকে অস্ত্র ত্যাগ করার সাহস করবে না, কারণ তাদের মেন পাওয়ার থেকে শুরু করে অস্ত্র, অর্থ সবকিছু ইসরায়েল দিয়ে থাকে। কিন্তু বর্তমানে অনেকেই এদেরকে মুজাহিদের সাথে তুলনা করেন। কোন হাদিসে আছে ইহুদিদের সহায়তা নিয়ে খিলাফত প্রতিষ্ঠা করার কথা? এরা সবাই ইসরায়েলি পাপেট। 7 অক্টোবর থেকে হামাস যুদ্ধ করতে করতে তার সামরিক সক্ষমতা প্রায় শেষ। হামাসের টপ লিডার থেকে শুরু করে সাধারণ ফিল্ড কমান্ডাররা পর্যন্ত সবাইকে হত্যা করা হয়েছে। ইসরায়েল তার সেনাবাহিনীকে গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার কখনোই করবে না। হিজবুল্লাহ লিডারশিপের প্রত্যেক নেতাকে হত্যা করা হয়েছে। হাসান নাসরাল্লাহ থেকে শুরু করে ফুয়াদ শুকুর সবাইকে হত্যা করা হয়েছে। হিজবুল্লাহর বর্তমানে চেইন অফ কমান্ড বলতে কিছুই বাকি নেই। ইরান ও তার প্রক্সিগুলো ইসরায়েলের সাথে যুদ্ধ করতে করতে প্রায় বিধ্বস্ত। সিরিয়ার পতনের মাধ্যমে ইসরায়েল তার ষোলকলা পূর্ণ করেছে। এখন আপনি বলতে বাধ্য হবেন যে ইসরায়েল তার অবস্থানে শতভাগ সফল। হামাস থেকে শুরু করে হিজবুল্লাহ প্রত্যেকটি গোষ্ঠীর লিডারশিপ প্রায় শেষ করে দিয়েছে ইসরায়েল। এই গোষ্ঠীগুলো তার আগের অবস্থানে ফিরে যেতে প্রায় 10 থেকে 15 বছরের বেশি সময় লাগবে। ইসরায়েল গুপ্ত হত্যার মাধ্যমে সেই সকল নেতাদের টার্গেট করে যাচ্ছে যারা তাদের গ্রেটার ইসরায়েলের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই তালিকায় আছে ইরানের সুপ্রিম লিডার থেকে শুরু করে পাকিস্তানের ইমরান খান পর্যন্ত। মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ঠিক একইভাবে তারা জেলের মধ্যে হত্যা করে। এই সিরিয়া জয়ের মাধ্যমে ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল তৈরিতে এক ধাপ এগিয়ে গেল। যারাই তাদের বিরুদ্ধে যাবে তাদেরকে কোনো না কোনোভাবে ঘায়েল করবেই। আমাদের রাজনৈতিক বিশ্লেষণ বলছে খুব শীঘ্রই ইরানের ভেতর ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। মুসলিম বিশ্ব যদি এখনো কোনো পদক্ষেপ না নেয়, ইসরায়েলের নেক্সট টার্গেট হতে যাচ্ছে ডেফিনেটলি টার্কি।